বাসায় সবাই এখানে উপস্থিতের মধ্যে বাবা আমাকে কি বলতে চাই বুঝতে পারছি না, কোনো কিছু আবার টের পেয়ে গেল না তো। বাবা শোন রাজ, তুমি আমাদের এই বাড়িতে থাকো কিন্তু তুমি কি কর কিছুই আমরা জানি না। তুমি বল না, তাই আমরা জানতে চাইও না। তবে আমরা মনে করি তুমি খারাপ কিছু কর না, সেই ভরসা আছে, কারণ মিজান কোনো ভুল মানুষের জন্য আবদার করবে না। আমি ভরসা রাখতে পারেন বাবা, তবে আসল কথাটাই বলা হয়নি তো এখনো। আমি কি বলুন বাবা, আর 15 দিন বাদে আমার একমাই মেয়ে আরিশোফার বিয়ে। আমি চাই এই বিয়েতে তুমি আমাদের সাথে থাকো, হাতে হাতে একটু কাজে সহায়তা করবে। আমি এখানে একটা কাজে এসেছি, আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাজ। আশা করি বুঝতে পারছেন। কথাটা বলেই নিজের রুমের দিকে চলে আসছি। সবাই কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, হয়তো আমার এমন ব্যবহারটা তারা আশা করেনি। নিজের রুমে বসে আছি, মাথাতে কিছুতেই আসছে ইসির ব্যাপারটা চিন্তা করার মতো মুখ। ভাবতে পারছি না কিছুই। উঠে ফ্রেশ হতে চলে গেলাম। আজ আর বাইরে যেতে ইচ্ছে হচ্ছে না, তাই না খেয়ে শুয়ে পড়ি। বিভিন্ন গ্রুপ থেকেছি, সকল পাঠক পাঠিকারা আমার গল্প পড়েন, তাদের উদ্দেশ্যে বলছি গ্রুপের সব পর্ব অ্যাপ্রুভ হয় না, তাই ধারাবাহিক সব পর্ব পড়তে কমেন্ট বক্সে জয়েন লিখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, না হলে রিকোয়েস্ট গ্রহণ হবে না। খুব হসন্ত হচ্ছে সবার সাথে গিয়ে ডিনার করতে, কিন্তু না, এটা সম্ভব না। তবে এখন দেখি বাড়িটা কেমন বদলে গেছে। আগে বাবা মা দুজনেই এত ব্যস্ত ছিল যে তাদের যে সন্তান আছে, সংসার আছে, সেদিকে বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তবে এখন অনেকটাই পরিবর্তন এসেছে সবার মাঝে। তবে এত কিছুর মাঝেও একটা চাপা কষ্ট বারবার অনুভূত হয় যে তারা তাদের ছোট ছেলেকে ভুলিয়ে গেছে। এসব ভাবতে ভাবতে চোখ লেগে যায়, কখন টের পায়নি। হঠাৎ ঘুম ভেঙে যায়, সেও ঘড়িতে তাকিয়ে দেখি 3:30 বাজে, তাই উঠে চলে গেলাম ওয়াশরুমে। সেখানে থেকে অজু করে এসে তাহাজ্জুদের সালাত আদায় করে উঠে বসলাম। এখনো ফজরের দেয়নি, তবে এই দিল বলে তাই অপেক্ষা করলাম ফজরের নামাজ পড়ে একেবারে উঠাটাই বেস্ট। নামাজ শেষে নিজের ল্যাপটপটা নিয়ে কাজ করছি, তবে খিদে পেয়েছে প্রচুর। এত সকালে তো কোথায় কোনো দোকানপাট খোলা থাকবে বলে মনে হয় না। তবুও গিয়ে দেখি পাওয়া যায় কিনা। আর যাই হোক, এত খিদে নিয়ে কাজে মনোযোগ দিতে পারছি না। কিন্তু বেরিয়ে ভালোই করেছি, না হলে দেখতে পেতাম না একটা পরীকে। সদর দরজা দিয়ে বেরিয়ে বাইরের দিকে যাওয়ার সময় পিছনে তাকাতেই চোখ চায় ইসির বেলকুনির দিকে। খুব সুন্দর লাগছে ওকে দেখতে, একদম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ডুবে গেল যেন আমার চোখ। সকাল সকাল মেয়েরা আর যাই হোক মেকআপ করে না, আর তখনই তাদের আসল রূপটা চোখে পড়ার মতো অবস্থা হয়। তবে ভাবছি এত সকালে ও ঘুম থেকে উঠে গেল কারণ কি। পরক্ষণেই মনে পড়ল, ও তো আমার মতোই একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ, উঠবে নাই বা কেন। চোখের ঘুম হারাম করে রেখেছে এই কেস প্রত্যেকটা আইনের সদস্যকে। হাঁটতে হাঁটতে সামনে একটা টম দোকান দেখতে পেলাম, যাক ভাগ্যটা হলে ভালোই আমার। সেখানে থেকে হালকা নাস্তা খেয়ে বাইরে এলোমেলো ভাবে হাঁটছি। মাথায় চিন্তা একটাই, কি হতে পারে ওই লোকটা এত নিখুঁত ভাবে কি করে নিজেকে আড়াল করে রেখেছে। গত 1.5 মাসে একটা বিষয় কনফার্ম হয়ে গেছে যে দেশের সবচেয়ে বড় স্মাগলার হলো এই বস। এই কোম্পানির আড়ালে সে তার আসল মুখোশ রয়েছে। কিন্তু কে সে? কে? মনে হলো ফোন বাজছে, আর এর সত্যিই তো বাজতাছে রে ভাই। আমি হ্যালো, অপর পাশ। আমি হোয়াট, অপর পাশ। আমি ওয়েট, আমি এক্ষুনি আসছি। ফোনটা ছিল নির্বের, ওরা কিছু একটা ক্লো পেয়েছে যার জন্য ফোন দিল। বাকিটা চলুন গিয়ে দেখি। আমি রুমে প্রবেশ করতেই ওরা 4 জন উঠে দাঁড়াল। আমি কি পেয়েছো দেখাও। একটা ফাইল আমার দিকে এগিয়ে দিল রাতুল। ফাইলটাই চোখ বুলিয়ে দেখে আমার মাথায় ঘুরতে শুরু করে। ওহ মাই গড, তার মানে ওরা এসব এত কমন একটা জায়গাতে রাখে। আর লোকটা অনেক চালাক স্যার। আমি আমাদের ভাবনা চিন্তার বাইরে এর বুদ্ধি। তবে আর বেশি দিন এই বুদ্ধি চলতে দেওয়া যাবে, অনেক হয়েছে। এখন থেকে আমাদের আরো সিরিয়াস হতে হবে, কারণ এই কেসটা সম্পূর্ণ উল্টো। রাতুল ইয়েসশিট, তোমরা কাজ চালিয়ে যাও, আমি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পূর্ব পরিকল্পনা মতে কাজ চালাও। আর সবাই টাইমলি অফিসে পৌঁছে যেও, মনে থাকে যেন। ওকে শির, অনেক কষ্ট করে গল্প লিখি ভাইয়ার, আপনারা শুধু পড়েই যান, কোনো মতামত করেন না, এতে অনেক কষ্ট পাই। জয় ক্রন্দনরত মুখ। আপনাদের পজিটিভ কমেন্ট পেলে লিখতে অনেক ভালো লাগে। বেরিয়ে বাসায় এসে নিজেও তৈরি হয়ে নিলাম অফিসের জন্য। আমি অফিসে নিজের ডেস্ক হসন্তকে বসে কাজ করছি, তখনই শুনতে পেলাম বাইরে থেকে কেউ নক করছে। স্যার আসবো। পরিচিত কণ্ঠ। আমি আসুন। আমায় দেখে কিছুটা চমকে গেল। আপনারাই বলুন কে হতে পারে। ঠিক ধরেছেন, ইসি। আপনি এখানে কাজ করেন? কিছুটা অবাকের ভান করে। ইসি, তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? আমি, একদম না। ইসি, ফাইলগুলো দেখে নিন, হয়ে গেলে সাবমিট করে দেব। ফাইল? কি? আমি কিছুটা অবাক হয়ে বললাম, স্যার, আমি তো আপনার সাথে কথা বলছি। স্যার,
আমি ফাইলগুলো নিয়ে একটু চোখ বুলালাম আর চোখে চেয়ে দেখি ও অন্যদিকে মন দিয়ে রেখেছে। আমি ভাবছি কত নিখুঁত অভিনয় করে চলেছে, বলতে গেলে আমার থেকেও এক ধাপ এগিয়ে। এখন মনে হচ্ছে আমাদের প্রফেশন চেঞ্জ করে অভিনয় জগতে ঢুকে গেলে অল্প দিনেই ফেমাস হয়ে যেতে পারবো। আমি এই যে নিন, কোনো সাড়া নেই। আমি ও হ্যালো, কি ভাবছেন? ইসি আই এম সরি, খেয়াল করিনি। এত চরিত্র একসাথে প্লে করলে মনে থাকবে বা কি করে, বিড় করে বললাম। ইসি কিছু বললেন? আমি কই না তো। ইসি ওকে থমকিল। আমি হুম। ইসি আসছি কথাটা বলেই চলে গেল। আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আচ্ছা, ওর কি আদিবের কথা মনে আছে, নাকি বাকিদের মতো সেও ভুলে গেছে? কথাগুলো ভাবতেই চোখের কোণে পানি চিকচিক করে উঠল। স্যার আসবো। তাকিয়ে দেখি আশ দরজার সামনে দাঁড়িয়ে আছে, চেহারায় একটা চাঞ্চল্যের ভাব। আমি এসো। আশ স্যার, একটা নিউজ আছে। আমি বল। আশ স্যার, আরসি। আমি মানে আশ হ্যাঁ বসন্ত যার এই আরসি এর মধ্যে কিছু একটা রহস্য আছে স্যার। আমি এই আরসি এর সূত্র কোথায় পেলে? এমনি রুমের বাইরে অগ্নি নক করলো। আমি এসো। অগ্নি স্যার, মনে হচ্ছে কিছু একটা পেয়েছি। আমি আর আশ দুজনেই উৎসুকভাবে তাকালাম। কি পেয়েছে জানার জন্য। আশ, কি পেয়েছিস বল। আমি হ্যাঁ বল। অগ্নি একটা কাগজ এগিয়ে দেয় আমার সামনে, যা দেখে দুজনে অবাক হয়ে যায়। অগ্নির এগিয়ে দেওয়া কাগজ আসলে কোনো কাগজ নয়, এইটা একটা ছোট কার্ড, যেখানে শুধুই লেখা আরসি। উপর পাশটা উল্টে লক্ষ্য করলাম হয়তো কোনো একটা ডিজিট লেখা, কিন্তু কি সেটা বোঝা যাচ্ছে না। 5 বা 3 হতে পারে বলে মনে হলো। আশ স্যার, এখানেও তো সেই মার্সি লেখা। অগ্নি, কেন আর কোথায় পেয়েছিস? আশ, আমি পাইনি, তবে শুনেছি ম্যানেজার আমায় ডেকে নিয়ে কিছু ফাইল ধরিয়ে দিয়েছিল, যেগুলো কমপ্লিট করে নিয়ে যেতে বলা হয়। আমি যখন ফাইলগুলো চেক করে ফেরত দিতে যাই, তখন শুনি একটা কথা, ডন কি ওয়ারি বস আরসি রাজ করবে। এটা বলার পরেই উনি আমায় দেখে ফেলেন, আর তাই কথা বাড়ায়নি। আমার মনে হচ্ছে স্যার, আরসি আমাদের সকল প্রশ্নের ওর। আমি হতেও পারে, আবার নাও হতে পারে। অগ্নি স্যার, আমরা কি করে বুঝবো এই আরসিটা আসলে কি? আমি ভাবতে হবে। আগে এটা জানতে হবে আরসি এর পূর্ণ রূপটা কি। কোনো বস্তু না মানুষ। তোমরা যাও, নিজেদের কাজ কর। আর হ্যাঁ আশ, তুমি একটু সাবধানে থেকো, কারণ ম্যানেজারের জানামতে এক মায়ে তুমি আরসি শব্দ শুনতে পেয়েছে। একটু বেশি সাবধান হতে হবে। আশ, আমার জন্য ভাববেন না স্যার। আমি আচ্ছা ঠিক আছে, যাও তোমরা। ওরা চলে গেলে আমি বসে রইলাম আমার চেয়ারে। মাথায় এখন চিন্তা একটাই, আরসি কি হতে পারে? এই আরসি এর মানে। কম্পিউটারটা অন করে গুগলে সার্চ করতে লাগলাম, কিন্তু রেজাল্ট 0। এমন কিছু পাইনি যা সন্দেহ করার মতো। এর মধ্যে অফিস টাইম শেষ হয়ে গেছে, সবাই অফিস ছেড়ে বেরিয়ে পড়ছে, তখন ম্যানেজার আমায় ডেকে পাঠালেন। আমি স্যার আসবো। ম্যানেজার, আরে এসো এসো। আমি জি স্যার। ম্যানেজার, রাজ, একটা কথা বলার জন্য তোমায় ডেকেছি, আর সেটা হলো আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি, তাই আমার দায়িত্বটা তোমায় কিছুদিন পালন করতে হবে। এই মুহূর্তে তোমার মতো বিশ্বস্ত কাউকে মনে হয় না আমার। আরে হো বাস, এত দেখি মেঘ না চাইতেন বৃষ্টি। ম্যানেজার, কি ভাবছো রাজ, পারবে সামলাতে? আমি আগে স্যার, আপনার মতো হয়তো এত সুন্দর করে পারবো না, তবে চেষ্টা করব। মনে হচ্ছে আমার মুখ থেকে কথাগুলো শুনে বেশ খুশি হয়েছে। ম্যানেজার, ধন্যবাদ তোমাকে রাজ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়ার কথা। কথাটা মনে মনে বললাম। আমি এমন করে বলবেন না স্যার, এটা আমার ডিউটি। ম্যানেজার, সত্যি তোমার মতো ছেলে হয় না। ওয়েল ডান, মন দিয়ে কাজ করতে থাকো। আমি দোয়া করবেন স্যার। ম্যানেজার, অবশ্যই। আমি এখন তাহলে আসি স্যার। ম্যানেজার, হ্যাঁ এসো। আমি ভালো থাকবেন স্যার, আল্লাহ হাফেজ। ম্যানেজার শহরের বাইরে থাকবে, এই সুযোগ পুরো অফিস এখন আমার আন্ডারে কাজ করবে। সুযোগটা কাজে লাগাতে হবে আদিবে। এই সুযোগ কাজে না লাগাতে পারলে তুই ব্যর্থ তর ক্যারিয়ারে। অফিস থেকে সোজা বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ফোন দিলাম। রাতুল ধরল ফোন। রাতুল, হ্যালো শিব। আমি হ্যাঁ, বাকিরা কোথায়? রাতুল, রুমে আছে সবাই। আমি ওকে, তাহলে তোমরা সবাই সন্ধ্যা সকাল 7:30 হোটেলে পৌঁছে যাবে, জরুরি কথা আছে। রাতুল, ওকে শিব, আমি রাখছি। ফোনটাকে তুই চেয়ারে বসতে যাব, হঠাৎ মনে হলো কেউ বাইরে থেকে আমার কথা শোনার চেষ্টা চালিয়েছে। উঠে গিয়ে দরজা খুলে দেখলাম কেউ নেই। হতে পারে মনের ভুল। যাই হোক, কাজে মন দেই। ল্যাপটপ নিয়ে বসে বসে আরসি দিয়ে হতে পারে এমন অনেক নাম একত্রে করেছি। হাজার হাজার নাম, এখন এইগুলো পরীক্ষা করে দেখতে হবে। কিন্তু তা একার পক্ষে সম্ভব না। তাই ইমেইল করে সব অফিসে পাঠিয়ে দেই এবং বলি কালকের মধ্যে ফুল ডিটেলস চাই। সন্ধে 07টা প্রায় বেঁচে গেছে, আমায় বেরোতে হবে বলে বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়লাম। কেন জানি মন এ কার হচ্ছে কেউ আমায় ফলো করছে, আর তাই রাস্তা বদলে ফেললাম। অগ্নিদের ফোন দিয়ে জানিয়ে দিলাম ওরা যেন পৌঁছে অপেক্ষা করে, আমার লেট হতে পারে।
বাইকটা নিয়ে এলোপাথারি কিছুক্ষণ ঘুরলাম। যে আমার পিছু নিয়েছিল সে প্রশ্ন উকার সে গেছে যে আমার পিছু ঘুরে লাভ নেই, তাই ছেড়ে দিয়েছে। আমিও এবার হোটেলের উদ্দেশ্যে বাইক নিয়ে ছুটলাম। তোমরা এসে গেছো। আমি দুঃখিত তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য। নীল: না স্যার, কি বলছেন আপনি, এতে সরি বলার কি আছে? অগ্নি: আপনি ঠিক আছেন, এটাই অনেক। আমাদের তো টেনশন হচ্ছিল আপনার কোনো বিপদ হলো কি না তা ভেবে। আমি: না, বিপদ নয়, তবে হতে পারতো, আগে টের পেয়ে যাওয়ায় বেঁচে গেছি। তারপর ওদের পুরো ঘটনাটা বললাম। ছেলেগুলো বেশ ভালো, ওরা নিজেরা একসাথে কাজ করে, তাই বন্ধুই হয়ে গেছে সবাই। তবে এই কদিনে আমাকেও অনেক আপন করে নিয়েছে। ওদের সাথে টুকটাক অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, সাথে এটাও জানিয়ে দিলাম ম্যানেজার আমার দায়িত্ব দিয়েছে। কথাটা শুনে ওরা অখুশি। রাতুল: এই তো মহা সুযোগ স্যার আমাদের জন্য। আমি: হ্যাঁ, তবে সাবধান, এটা কোনো টুকু হতে পারে আমাদের পরখ করার জন্য, তাই এত তাড়াহুড়ো করা যাবে না। ওকে স্যার। ডিনার সবাই একসাথেই করলাম, তারপর ওদের বললাম বাসায় চলে যাওয়ার জন্য। ওরা চারজন একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে উঠেছি, সেখানেই থাকে সবাই। বাসায় ঢুকছি তখন একই সাথে ইসিও বাইরে থেকে ভিতরে ঢুকছে। আমায় দেখে আর চোখে তাকালো। যা আমার চোখ এড়ায়নি। জানেমন লাভ নেই আমার পিছু নেওয়া, এত সোজা না। কথাটা মনে মনে বলেই নিজের অজান্তে একটা ডেবিল হাসি দিয়ে ভিতরে চলে এসেছি। আমি আমার রুমে এসে শুয়ে পড়েছি। শরীরটা খুব ক্লান্ত লাগছে আমার। কখন ঘুমে তলিয়ে গেছে খেয়াল নেই। ঘুম ভেঙে যায় মাঝরাতে, তখন উঠেই ফ্রেশ হয়ে এসে কিছু হালকা শুকনো খাবার এনে রেখেছি, তা খেয়ে নিলাম। ল্যাপটপটা অন করেই দেখি অফিস থেকে সকল তথ্য মেইল করে দিই হয়েছে। আমি সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। অনেক নাম আছে এখানে, বড় বড় বিজনেসম্যান, চাকরিজীবী, প্রশাসনের লোক, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট। আমার সন্দেহের তীর মন্ত্রী, ম্যাজিস্ট্রেট আর বিজনেসম্যানদের দিকেই বারবার ইশারা করছে, কারণ পলিটিক্স কাকে বলে একমায় এরাই জানে। ধূর্ত আর কূটবুদ্ধি সম্পন্ন না হলে কোনো টাই করা হয়ে ওঠে না। নাম আর ডিটেলস দেখতে দেখতে হঠাৎ একটা নামের উপর আমার চোখ আটকে যায়। নামটা আমার চেনা মনে হচ্ছে, চিন্তা করার মতো মুখ। কোথায় যেন শুনেছি আমি এই নাম, কিন্তু মনে করতে পারছি না। হ্যাঁ, মনে পড়েছে, এইটা আমার বোনের হবু বর্মী, রোহান চৌধুরী। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ভাবি উত্তরসূরি। ওহ, কি এসবের পিছনে আছে? তাহলে তো যেই করেই হোক বিয়েটা আটকাতে হবে আমার। বেততেরই কি সব আবুল তাবুল ভাবছি আমি। এখানে তো আরসি এর পূর্ণরূপ আছে, তার মানে তো এই নয় যে সে কালপ্রিট। আরসি তো চৌধুরী গ্রুপের আপকামিং এমডি। তাহলে প্রিমিয়াম ইন্ডাস্ট্রি এবং তার আড়ালে আরসি চক্র পরিচালনা সব কি সম্ভব? হতেও পারে, আবার নাও হতে পারে। তবে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। আশ এবং রাতুল উপর দায়িত্ব দিয়ে দিলাম। এখানে যাদের আকারদের সন্দেহ হচ্ছে, প্রত্যেকের পুরো ডিটেলস আমার চাই। সবার উপর নজর রাখার কড়া নির্দেশ জারি করে দিলাম। নীরবকে দেওয়া হলো সবার বায়োডাটা চেক করার দায়িত্ব। আর অগ্নি আমার সাথে থাকবে, যে কোনো সময় ডাকলে যেন পাই। সবাই সবার কাজ বুঝে নিয়ে কাজে লেগে পড়ল। ওদের কাজ বুঝিয়ে দিতে দিতে এদিকে খেয়াল করলাম বেলা বেশ হয়ে গেছে, তাই উঠে অফিসের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু ম্যানেজার দায়িত্বে নেই, তাই ওদের চারজনকে ছুটি দিয়ে দিলাম, ওরা ওদের কাজ করবে। আমি অফিসে নিজের ডেস্কে বসে কাজ করছি, তখনই কেউ নক করলো। আমি কামিং। ওয়ার্ড বয় কফি নিয়ে এসেছে। কফিটা দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু আমার ওর মুখটা দেখে সন্দেহ হলো। ওহ, কিছুয়ে কটা বলতে চাই, তবে ভয় পাচ্ছে তাই বলছে না। আমি দাঁড়াও। সে আর স্যার, আপনার কিছু লাগবে? আমি: না, আমার কিছু লাগবে না। তবে তুমি কি বলতে চাও তা আমায় বল। সে ও কই স্যার, আমি তো কিছু বলতে চাই না। আমি: দেখো, তোমার চোখ মুখ স্পষ্ট বলছে তুমি কিছু বলতে চাও। ভয় পাওয়ার কিচ্ছু নেই, তুমি অনিভয়ে বল, আমি কাউকে তোমার ব্যাপারে কিচ্ছু বলবো না, প্রমিস। মনে হয় আমার কথাগুলো শুনে সে কিছুটা স্বস্তি পেয়েছে। সে: স্যার সত্যি, আপনি কেউরে কইবেন না তো? আমি: না, কিচ্ছু বলবো না, তুমি আমায় বিশ্বাস করে দেখতে পারো, তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না, পাকা। ছেলেটা রীতিমতো ঘামছে। আমি তা দেখে এক গ্লাস পানি ওর দিকে বাড়িয়ে দিলাম। আমার হাত থেকে গ্লাসটি সবটা পানি খেয়ে নিল। আমি: বল রমিত, কি জানো তুমি? ভয় পেও না। ও কিছু বলে যাবে তার আগেই কেউ দরজায় নক করে, আর রমিত, ওয়ার্ড বয় ছেলেটি, হকচকিয়ে ওঠে দাঁড়ায়। হ্রস্বই কার ইশারায় তাকে থামতে বলে বাইরের ব্যক্তিকে ভেতরে আসার পারমিশন দিলাম। এমা একই আহত ইসি নিস্তব্ধ মুখ, খুব বাঁচান বেঁচে গেছি। বোকা মেয়ে পুলিশ অফিসার হয়েছি স্যার, এইটুকু বুদ্ধি নেই। বাইরে দাঁড়িয়ে আমার কথা শোনার চেষ্টা করলেই তো পারতি বলদ কোথাকার। চোখে হাসির সাথে মুখে দিত হাসি। যাক, ভালো তো আমারই হয়েছে। আমি মনে মনে এসব ভাবছি, তবে ভাবনাটা ভেঙে গেল ইসির একটা কথাতে। একদম 440 ভোল্টেজ শক খেলাম মনে হয়। ইসি স্যার, বাইরে দাঁড়িয়ে আড়ি পাতার অভ্যাস আমার নেই।
ওমা ভয়ে চিৎকার করা মুখ বলে কি আমার মনে মনে বলা কথা শুনে নিল নাকি? ইসি স্যার শুনতে পাচ্ছেন? আমি হ্যাঁ হ্যাঁ শুনছি, বলুন আপনি কি বলতে চান? ইসি আমার 2 দিন ছুটি চাই। আমি 2 দিন হয়নি জয়েন করেছেন আর এখনই 2 দিন ছুটি চাইছেন, এটা কি মগের মল্লুক পাইছেন? কি ভেবেছেন তা কি? হ্যাঁ আপনার মতো বাকিরা ছুটি চাইলে তখন কি করব? অফিসের কাজ কে করবে? এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। ইসির দিকে তাকিয়ে হ্রস্ব উকার যতে পারলাম ভালোই রাগ হচ্ছে ওর, তবে কাজের স্বার্থে রাগটা কন্ট্রোল করার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসি দেখুন স্যার, ছুটিটা আমার খুব দরকার, প্লিজ স্যার প্লিজ। আমি এখন কোনো ছুটি হবে না, আগে বসো ফিরুক উনার থেকে চেয়ে ছুটি নিয়ে নিবেন। রাগে কটমট করতে করতে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। উফফ দেখতে সেই লাগছে রাগী লোকটা, ইচ্ছে ছিল আরো কিছুক্ষণ দেখার কিন্তু তার আগেই বেরিয়ে গেল। যাওয়ার সময় আমার রুম একার দরজা অনেক জোরে ধাক্কা দিয়ে লাগিয়ে গেছে। ঈশ্বর একটু হলে ভেঙে যেত, তখন কে জরিমানা দিত? নিজেই বিড় করে বললাম এসব। এতক্ষণে রমিত চলে গেছে, এখন ওকে দেখে কথাটা শোনা দরকার, তাই ডেকে পাঠালাম। আকার তবে রমিত আসার আগে আমার ফোনে একটি কল চলে আসে আর বেরিয়ে পড়তে হয়। আমি হ্যাঁ অবনি বল। অবনি স্যার দেখুন এগুলো কি? আমি একটু এগিয়ে গিয়েছে বাক্স ভর্তি মালগুলো দেখে নিলাম। ওহ মাই গড, এতগুলো ড্রাগস! দেখে মনে হচ্ছে ড্রাগসগুলো কিছুক্ষণের মধ্যেই এখানে এনে রাখা হয়েছে। ঠিক তাই, কিছুক্ষণ আগের ঘটনা। ম্যানেজারের কেবিন ল্যান্ডলাইনে ফোন এসেছিল, যেটা আমি ধরেছিলাম। আমি হ্যালো, অপরপাশ আজকে ইউপেক স্পেশাল মাল গেছে, রিচিভ হয়ে গেলে কনফার্ম করে দিও। আমি ওকে। কথা শুনে বুঝতে পারলাম বেচারা জানে না ম্যানেজার ছুটিতে আছে, যা খেতে আমারই ভালো হলো। ফোন কেটে দিয়ে ভাবতে লাগলাম মাল কোথায় পৌঁছানোর বলল। একটু ভাবতেই মনে পড়ে গেল আমরা আগেই দেখেছি সেই জায়গাটা, আর তাই অবনিকে ফোন করে ইনফর্ম করে দেই সবটা এবং সে আমার কথা মতো ওইখানে চলে যায়। এদিকে আমি নীরবকে ফোন দিয়ে ওকে অন্য একটা কাজ দিলাম। আমি হ্যালো হ্যালো শির। আমি হ্যাঁ নীরব, শুনো, আমাদের ম্যানেজারের ল্যান্ডলাইনে এখন যেই ফোনটা এসেছো এটা ট্র্যাক কর, দেখ কি পাওয়া যায়। ওকে স্যার। নীরব এর ফোনটা কাটার পরই রমিত রুমে কফি নিয়ে প্রবেশ করে। এর মাঝখানে বাকিটা তো আপনাদের জানাই আছে। এখন আমরা সেই বন্ধ স্কুলের ভেতর আছি। আমার আর অবনির কথার মাঝখানে ফোন এলো, ভাইব্রেশন মোড। আমিও আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ কর বলেই ফোনটা কেটে দিলাম। অবনি কি বলল স্যার? আমি নাম্বারটা প্রাইভেট আর ট্রেক করা যাচ্ছে না। অবনি খুব চালাক। আমি এত বড় কারবারি যারা হামেশা লোক চক্কর আড়ালে করছে, তাদের কাছে এটা তো অতি সামান্য। অবনি তা ঠিকই স্যার। কথা বলতে আমি দেখলাম একটা লোক আমাদের দিকে তাক করে গুলি ছুটতে লাগলো, তবে অবনি উল্টো পজিশনে ছিল তাই দেখেনি। ব্যাপারটা টের পেয়ে আমি চড়ের বেগে নিয়েকে ছড়িয়ে দিয়ে নিজেরা সেভ হয়ে নিলাম। অবনি চাইছিল শুট করার জন্য, কিন্তু না, আমি বাধা দেই, কারণ এখানে গন্ডগোল করতে গেলে যে কেউ আমাদের চিনে ফেলতে পারে। এতক্ষণ চিনতে পারার কথা না, কারণ জায়গাটা বেশ ছোট। হ্রস্বই কার পচিপে অন্ধকার আর আমাদের মুখে মাস্ক ছিল। খুব সাবধানে ওইখান থেকে বেরিয়ে এলাম। আমি অবনি, তুমি বাসায় চলে যাও, রেস্ট দরকার। সে যেতে চাইনি, আমি জোর করেই পাঠালাম, এই বলে যে কোনো সময় প্রয়োজন পড়লে ডেকে নিব। ব্যাপারটা আমারই কেমন যেন গোলাতে লাগছে। লোকগুলো কোথা দিয়ে এলো আর আমাদের আক্রমণ করে বসলো? এসব ভাবনা বাদ দিয়ে সিনিয়রকে ফোন দিলাম এবং উনার থেকে পূর্ববর্তী অফিসারদের ব্যর্থতা এবং খুনের কিছুটা ডিটেলস জানার জন্য। যা জানতে পারলাম তার মানে হলো এই যে প্রত্যেক অফিসার কোনো না কোনো ভাবে দুর্ঘটনার আর অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন এবং মর্মান্তিকভাবে জীবন দিয়েছেন। তবে এটাও স্যার পরিষ্কার রে বলে দিলেন যে পূর্বে কেউ সিক্রেট ভাবে কেসটা নিয়ে নামেনি, এই প্রথম আমি এসেছি। আর ওইদিকে সিআইডি অফিসারদের একটা স্পেশাল টিম এসেছে। সিআইডি এর কথা মনে পড়তে চিন্তা হতে লাগলো ইসির জন্য। আমি তো জানিও না ওদের প্ল্যান কি, আর ও কি বুঝতে পেরেছে এই সব কিছুর মাস্টার মাইন্ড কি ধরনের লোক। যদি ভুলভাল প্ল্যান করে তাহলে তো ইসিও না। কি ভাবছি এসব আমি বোকার মতো? ইসি একজন সিনিয়র অফিসার আর সিক্রেট ভাবে না। কার মেছে কেসে ও নিশ্চয়ই কাঁচা কাজ করবে না। ক্রিং ক্রিং, উফ, এটা তো বড্ড জ্বালায়। হঠাৎ ফোনটা বেজে ওঠল। চেয়ে দেখি একটু অচেনা নাম্বার, ভাবলেশির মুখ। আমি হ্যালো, অপর পাশ। আমি জাস্ট ওয়েট, আই ওয়েলকাম ফাস্ট। ফোনটা কেটে দিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম ফোনে বলা লোকেশনে। শুনশান একটি জায়গা, নির্মাণ কাজ চলছে, কয়েকটা বাড়ি। বুঝতে পারছি না এই রকম একটা জায়গায় কেন আসতে বলল। একটু এগিয়ে যেতেই দুটো লোক এসে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে একটা বাড়িতে নিয়ে গেল। আমি বোকার মতো তাকিয়ে আছি, কিছুই বুঝতে পারলাম না। রাজ, তোকে আমি অনেক বিশ্বাস করছিলাম, কিন্তু তুই আমাকে ধোঁকা দিবি বুঝতে পারিনি। তুই কি করে ভাবলি আমি এত বোকা?
মাথা তুলে তাকিয়ে দেখি এত ম্যানেজার, তার মানে আমিও কি ধরা পড়ে গেলাম? ম্যানেজার তুই কে বল, আসল পরিচয় বল তাড়াতাড়ি। আমি সব সব স্যার আপনি কি বলছেন এসব? পরিশ্রান্ত মুখ। ম্যানেজার চুপ, একদম চুপ, নাটক বন্ধ, একদম রাগের মুখ। কে তুই? আমি স্যার, আমি তো রাজদীপ। আপনি ভুলে গেলেন কি করে? ক্রন্দনত মুখ। ম্যানেজার নাটক করিস আমার সাথে? রাগের মুখ। আমি বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি। আপনি কি নাটকের কথা বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ম্যানেজার আমার ল্যান্ডলাইনে একটা অর্ডারের ফোন এসেছে, তুই আমায় বললি না কেন? এই রে, এত মহা মুশকিল। যতটা বোকা ভেবেছিলাম ততটা বোকা নয়। ম্যানেজার ওই হারামির বাচ্চার কথা বল। রাগের মুখ, রাগের মুখ। আমি স্যার বিশ্বাস করুন আমি কিছু করিনি। পরিশ্রান্ত মুখ। আমি ফোনটা কেটে যাওয়ার পর আপনাকে ফোন দিয়েছিলাম কিন্তু ঢুকেনি। এই দেখুন স্যার, হতাশ মুখ। পকেট থেকে ফোনটা বের করে ম্যানেজারকে ফোনের টাইম আর তারিখ দুটোই দেখাই। ভাগ্য ভালো সেদিন ম্যানেজারের নাম্বারে দুবার কল করে রিং হওয়ার আগেই কেটে দিয়েছিলাম। আমি স্যার বিশ্বাস করুন আমি কাজের চাপে পড়ে আপনাকে জানাতে ভুলে গেছিলাম। হতাশ মুখ। আমায় এবারের মতো মাফ করে দিন স্যার, জীবনেও আর এমন ভুল করব না স্যার। জোরে ক্রন্দনরত মুখ। ম্যানেজার তাহলে সেখানে কারা গিয়েছিল? আমি কোথায় স্যার? ম্যানেজার যেখানে যাওয়ার কথা ছিল। জাকের বাদ দে, এই তোকে লাস্ট সুযোগ দিলাম, কিন্তু আবার যদি প্রমাণ পাই তুই এসবের পিছে কল কাটি নাচিস তাহলে কিন্তু জানে মারা পড়বি। আমি স্যার, আপনি আমায় বিশ্বাস করতে পারছেন না। আমি কেন আপনার ক্ষতি করব, যে আপনি আমার এত উপকার করলেন? স্যার আমি আপনাকে আমার বড় ভাই পরের মতো সম্মান করি, আর আপনি আমায় এইভাবে ভুল বুঝতে পারলে। হতাশ মুখ। খুব কষ্ট লাগলো স্যার। মন জয় করার জন্য তেল মাখা যাকে বলে, জিভ বার করে কাটা ও চোখ মারা মুখ। ম্যানেজার হ্যাঁ রাজ, আমিও তোকে অনেক ভরসা করি, কিন্তু তুই যদি নাই জানাস কাউকে কিছু, তাহলে কি করে কেউ পৌঁছবে? আমি একটা প্রশ্ন করব স্যার? খুবই ইনোসেন্ট মুখ করে ম্যানেজার। হ্যাঁ বল। আমি কি এমন জিনিস আছে স্যার যার জন্য আপনার এত চিন্তা? ম্যানেজার ও কিছু না, এত কিছু তোর জানার কোনো প্রয়োজন নেই। যাও বাসায় চলে যা। চোরের মতো এড়িয়ে গেল কথাটা, কিন্তু কোনো লাভ নেই ব্রো। সানগ্লাস পরিহিত হাসি মুখ। আদিবের হাত থেকে বেশি দিন পালিয়ে বাঁচা অসম্ভব। ওখান থেকে ছাড়া পেয়ে সোজা বাসায় চলে এসেছি। নিজের রুমে যাব অমনি কেউ পিছন থেকে নাম ধরে ডাকলো। আমি জি। মা তোমার সাথে দুটো কথা ছিল, একটু সময় হবে তোমার? আমি জি বলুন, আমি শুনছি। মা আর তো মাত্র 12 দিন বাকি, তারপরে আমাদের মেয়ে আরিশাফার বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। আমি তো মা, কালকে রহান আর আরুর এনগেজমেন্ট হবে, সেই উপলক্ষে বাড়িতে একটা পার্টি অ্যারেঞ্জ করা হচ্ছে, তাই তোমায় থাকতে বলছিলাম আর কি। আমিও মা থাকবে তো? আমি কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব। বাবা তুমি তো আমাদের ছেলেরই মতো, আর আরু মা তো তোমার বোনেরই মতো, কেন এমন কর তুমি? আমাদের নিজের পরিবার ভাবতে পার। মা হ্যাঁ, তোমার আঙ্কেল ঠিক বলেছে, তুমি একা একটা ছেলে, আমার একার বাসায় থাকো অথচ বাইরে খাওয়া দাওয়া কর, ঘুরে বেড়াও, এটা আমাদের ভালো লাগে বল বাবা? আমি ঠিক আছে, আমি চেষ্টা করব থাকার। কথাটা বল। উনাদের কিছু বলার সুযোগ দিয়ে চলে এলাম নিজের রুমে। বাহ বাহ, নিজেদের ছেলেকে এত অবহেলা করলো। ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেল, একবার খোঁজ পর্যন্ত নিল, আর এখন একটা অচেনা ছেলের জন্য কত দরদ উনাদের। কথাগুলো মনে মনে ভাবছি, তখন হঠাৎ মনে হলো ইসির কথা, তার মানে পার্টির জন্য ও ছুটি চেয়েছিল। ফোনটা হাতে নিয়ে অগ্নিকে একটা কল দিলাম। কল ধরতেই আমি হ্যালো। অগ্নি হ্যালো শির, আমি তোমায় একটা কাজ করতে হবে। অগ্নি বলুন স্যার। আমি তোমাদের অফিস কলিগ ইশিতা জামানের সাথে কার্টো করে জানিয়ে দাও ওর ছুটি মঞ্জুর করা হয়েছে। অগ্নি ওকে স্যার বলেই ফোনটা কেটে দিলাম। পার্টির দিন সকালে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, কারণ আজ কোনো কাজ করব না, বাড়িতেই থাকবো, বোনের এনগেজমেন্ট বলে কথা। সকাল সকাল ঘুম ভেঙে গেছে, রুমের বাইরে বেরিয়ে দেখলাম বাইরে পার্টির অ্যারেঞ্জমেন্ট চলছে। তাই একটু ছাদের দিকে গেলাম, গিয়ে দেখি কেউ ছাদের রেলিং ধরে আকাশের পানে চেয়ে আছে, খোলা মুখে, চোখে হাসির সাথে মুখে হাসি। ঠিক বুঝেছেন আপনারা, সে অন্য কেউ না, ইসি, চোখে হাসির সাথে মুখে দিত হাসি। আমাকে দেখে একটুও টনক নরল না, ছাই মূর্তির মতো দাঁড়িয়ে আছে, হয়তো কোনো কিছু ভাবছে, গভীর মনোযোগ দিয়ে ভাবনায় এতটাই মগ্ন ছিল যে কেউ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, সে তা টেরও পাচ্ছে না। দেখতে অসাধারণ মায়াবী মুখটা, একদম নিষ্পাপ শিশুর মতো, হার্টের আকারের চোখের সাথে হাসি মুখ। কথা বলতে ইচ্ছে করছে আমার খুব, কিন্তু গম্ভীরতা ভেঙে কথা বলা ঠিক হবে না, এতে দুর্বলতা বাড়বে, ভয় কমবে না, তাই নিজের ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে নিশ্চুপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। পরক্ষণে খেয়াল করলাম কেউ আমার পিছনে দাঁড়িয়ে। ঘুরে দেখি ইসি। ইসি থ্যাঙ্কস। আমি হঠাৎ থ্যাঙ্কস কেন বলছেন? ইসি ছুটির দেওয়ার জন্য।
আমি কিছু বলতে যাব তার আগেই ছাদ থেকে নেমে গেল। আমি অগত্যা তাকিয়ে রইলাম। একা একা ছাদেও ভালো লাগছে, এর থেকে ভালো রুমে গিয়ে কিছু কাজ করে রাখি। রুমে ঢোকার আগে দোতলার উপর থেকেই নিচের কাজ দেখতে লাগলাম। পার্টির আয়োজন দেখে মনে হচ্ছে না এখানে সব হ্রস্ব ও কার্য আন্টি ববলের অনুষ্ঠানের আয়োজন চলছে। বিভিন্ন গ্রুপ থেকে যেই সকল পাঠক পাঠিকারা আমার গল্প পড়েন তাদের উদ্দেশ্যে বলছি, গ্রুপের সব পর্ব এপ্রুভ হয় না, তাই ধারাবাহিক ভাব সব পর্ব পড়তে কমেন্ট বক্সে জয়েন লিখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। সাথে আরো কিছু হয়তো আছে আজকে, তাই এমনভাবেই সাজানো হচ্ছে। যাক গে, এসব ভেবে আমার লাভ কি। নিজের ঘরে ঢুকে ল্যাপটপটা অন করেছি কিছু কাজ করার উদ্দেশ্য। মনে হলো কেউ দরজা নক করছে। মেজাজটা তখন বিরক্তির চরম পর্যায়ে পৌঁছানোর উপক্রম। রাগের মুখ এদের বারণ করার পরও আমার রুমে কাজ কি। উঠে গিয়ে দরজা খুলে দিলাম। ভাবি দাঁড়িয়ে আছে। আমি কিছু বলবেন? ভাবি খাবে চল। আমি মানে আপনারা হয়তো ভুলে গেছেন আমি প্রথম দিন কি বলছিলাম। ভাবি ভুলিনি ভাই, তবে আজ তো তুমি আমাদের এক প্রকার মেহমান, তাই মা বলল তোমায়ও ডেকে নেওয়ার জন্য। চল। আমি কিছু বলতে না দিয়েই তাড়াতাড়ি এসো। সবাই নিচে বসে আছে, আজব চোখ, গোল গোল করা মুখ। কেউ আমায় কিছু বলার সুযোগ কেন দেয় না? আমাকে কি মানুষ মনে হয় না? নিজেদের কথা বলেই চলে যায় ভাবলেশহীন মুখ। তবে ভাবির কথাগুলো ঠিকই, আমি তো আজ এদের মেহমান হয়ে বাসে আছি, তাই এক প্রকার বিরক্তি নিয়েই নিচে এলাম নাস্তা করতে। এসে দেখি ভাইয়া, ভাবি, মা, বাবা, আরো ইসি সবাই আছে, সাথে নিউ মেম্বার। এদের আমি চিনতে পারছি না, হবে হয়তো কোনো রিলেটিভ। আমি আসতেই সবাই খাওয়া শুরু করলো। খাবার মাঝে বাবা আমায় বললেন, বাবা রাজ। আমি জি বাবা, তোমার কাছে একটা অনুরোধ আছে। রাখবে? আমি কি অনুরোধ? বাবা, আজকের রাতে বাড়িতে পার্টির উদ্দেশ্য একটা নয় দুটো। যেটা আমার মনে হচ্ছিল সেটাই হলো। আমি তো এটা আমায় বলার কি আছে? বাবা আছে, কারণ আজকের পার্টিতে তোমাকে। বুঝতে পারছি না ওদের বাড়ির পার্টিতে একটা বাইরের ছেলেকে এত গুরুত্ব কেন দিচ্ছে, চিন্তা করার মতো মুখ। বাবা, তোমার কাছে আবদারটা ছিল। বাবা তার কথাটা শেষ করতে পারেনি, তার আগেই আকার বার মোবাইলে ফোন চলে এলে তিনি সবাইকে বলেন জরুরি কাজ আছে, তাই বেরিয়ে গেছেন। তারপর বাসার কেউ আর এই বিষয়ে কথা বলেনি। আমিও কিছু জানতে চাইনি। খাওয়া দাওয়া করে উঠে যায় আর সবাই ব্যস্ত হয়ে যায় যার যার কাজে। আমি রুমে বসে আছি, তখনই ফোনে একটা কল আসে। আমি হ্যালো। অপর পাশ, আমি ঠিক আছে। অপর পাশ, আমি হুম রাখুন। ফোনটা কেটে ল্যাপটপটা অন করে গুগলে ঢুকে কিছু ব্যক্তির পরিচয় খুঁজতে থাকি, কিন্তু তেমন কিছু পাচ্ছি না। দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। পার্টিতে আমন্ত্রিত লোকজন আসা শুরু করেছে। আমি অগ্নিকে ফোন দিয়ে জানিয়ে দেই পার্টির কথা। আজ আমি বাড়িতে ব্যস্ত থাকবো। পার্টি মনে হচ্ছে ব্যাস জমজমাট হয়ে গেছে। আমিও তৈরি। কালো প্যান্ট, সাদা শার্ট, সাথে ব্লু কালার কোট, হাতে ব্র্যান্ডের ওয়াচ। চুলগুলো একটু নেড়েচেড়ে ঠিক করে নিয়ে নিচে চলে আসি। রোহানদের বাড়ির লোকজন এত মধ্যে চলে এসেছে, সবাই অপেক্ষা করছে পার্টির জন্য। আমি পার্টির এক সাইডে দাঁড়িয়ে আছি। এরই মধ্যে একটা লোক হাতে দুটো ড্রিঙ্কসের গ্লাস নিয়ে একটা আমার দিকে বাড়িয়ে রেখেছেন। আমি নো থ্যাঙ্কস। সেই গ্লাসটা আরেকটু আমার দিকে বাড়িয়ে ধরলো। আমি ড্রিঙ্কস করি না। ইয়াং ম্যান, এটা ফলের জুস। কণ্ঠটা বেশ পরিচিত। এতক্ষণ উনার দিকে না তাকিয়ে এই কথা বলছিলাম কারণ আমার মুখটা ফোনের দিকে গোজা ছিল। তাকিয়ে দেখি মিজান আঙ্কেল, যিনি আমায় এই বাড়িতে ভাড়া থাকার ব্যবস্থা করে দিয়েছেন। বলতে গেলে আমার আসল পরিচয় আমার সিনিয়র যিনি, উনি ব্যতীত একমাত্র মিজান আঙ্কেলই জানেন। তবে আরেকজন ব্যক্তি জানতেন, সেটা না হয় এখন আপনাদের অজানায় থাক, পরে আসতে আসতে ঠিকই জেনে যাবেন। ও সরি আঙ্কেল, আমি খেয়াল করিনি। আঙ্কেল কোনো সমস্যা নেই, এসব হতেই পারে। মুখে হাসির রেশ ফুটিয়ে কথাটা বললেন। আমি কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল, আছি ভালো বাবা, তুমি কেমন আছো? আমি এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল, আমি বুঝি বাবা তোমার কষ্টটা। নিজের পরিবারের কাছে থেকেও কতটা দূরে আছো তুমি। আমি সবই ভাগ্য আঙ্কেল। উনার সাথে টুকটাক কথা চলছে। লোকটা অনেক ভালো, বাবার অনেক পুরনো বন্ধু। আমি ছোটবেলাতেও উনাকে আমাদের বাড়িতে দেখেছি। আমাদের অনেক স্নেহ করতেন উনি। যতক্ষণ বাসায় থাকতেন আমাদের সাথে অনেক দুষ্টুমি করতেন। নিজের বাবা মার থেকে উনাকে আমার তখন বেশি ভালো লাগতো। তবে ভাগ্যক্রমে দেখা গেল আমার সিনিয়র স্যারের সাথেও উনার সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ, আর সেখানে থেকেই উনার সাহায্যে আমার এই বাড়িতে প্রবেশ করা আর কি। কথার মাঝে খেয়াল করলাম সবাই উপর এক আর সিঁড়ির দিকে হা করে তাকিয়ে আছে দেখে আমিও সেদিকে তাকালাম। মাশাআল্লাহ, আমার বোনটাকে ঠিক যেন রূপকথার রাজকন্যার মতো লাগছে, স্পন্দিত হৃদয়। সবাই ওর দিকেই তাকিয়ে আছে। তবে আমার চোখ পাশের জনের উপরই তাকিয়ে আটকে, হার্টের আকারের চোখের সাথে হাসি মুখ।
কে বলুন দেখি আপনারাই। একদম ঠিক ধরছেন, ইসির উপরে আটকে গেছে। আমি আবার এত খারাপ না যে সবার উপর ক্রাশ খাবো ভাই, ছোট থেকে সব সময় একজনের উপরেই খাই, বারবার চোখে হাসির সাথে মুখে দিত হাসি। ইসিকে আজ দারুণ লাগছে, হার্টের আকারের চোখের সাথে হাসি মুখ, নীল রঙের ড্রেসে পুরাই যেন নীলপরি মনে হচ্ছে। আমি হা করে সেদিকেই তাকিয়ে আছি। আমার ঘোর কাটল মিজান আঙ্কেলের কথায়। আঙ্কেল থাক তাহলে, ইয়াং ম্যান এনজয় কর, আমি কেমন? আমি হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে মাথা নাড়ালাম আর উনি অন্যদিকে চলে গেলেন। দেখতে দেখতে সময় ঘনিয়ে এলো, বদল করে নিল আন্টি দুজনেই, সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছে দুজনকে, আমিও তাই করলাম। আন্টি বদল শেষে তার রূপ বদলে গেল, মানে মুহূর্তেই অন্য রকমে আকার সাজ মনে হচ্ছে। এইরকমটা পূর্বের প্রস্তুতি, কারণ এখানে পার্টি দুটো হবার কথা ছিল, আমি তা আগেই জেনেছি। মুখে সামান্য হাসি, ভাবনার মাঝখানেই শুনতে পেলাম ভাইয়া হাতে একটা মাইক্রোফোন নিয়ে সবার উদ্দেশ্যে বলছে, ভাইয়া, লেডিসে এন্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আমাদের এই পার্টিতে উপস্থিত হয়ে আমাদের পার্টিকে সাফল্যমণ্ডিত করার জন্য। চোখে হাসির সাথে মুখে হাসি। আপনারা অনেকেই অবগত রয়েছেন, আজ আমাদের পরিবারের একটি নয় বরং দুটি বিশেষ দিন। তার মধ্যে একটি আমার আদরের প্রিন্সেসের এঙ্গেজমেন্ট, আর অন্যটি হল আমার হারিয়ে যাওয়া কলিজার টুকরো ভাইও আদিব আল ইহসানের 24তম শুভ জন্মদিন। দুটি হাট, দুটি হাট, দুটি হাট। কথাটা বলতে পুরো পার্টি জুড়ে করতালির জ্বর বতে শুরু করলো। আমার কাছে মনে হচ্ছে কিছুক্ষণের জন্য আমার পুরো পৃথিবী থমকে গেছে। ভাইয়ার মুখ থেকে কথাটা শুনে নিজের অজান্তেই চোখ বেয়ে পানি পড়তে শুরু করে ক্রন্দনরত মুখ। কোনো মতে হাত দিয়ে চোখের পানিটা মুছে নেই। ভাইয়ার হাত থেকে মাইক্রোফোনটা বাবা নেয় আর তারপর বলা শুরু করা, আন্ডারস্কোর। আজ আমার ছোট ছেলে আদিবের 24 বছর পূর্ণ হলো। জানি না আমার ছেলেটা কোথায় আছে, কেমন আছে। ছোট্ট মনে অভিমানের পাহাড় নিয়ে আমার সোনা হারিয়ে গেছে, হতাশ তবে স্বস্তি পাওয়া মুখ। জানি না আর কোনো দিন দেখা হবে কিনা, ক্ষমা চেয়ে নিতে পারবো কিনা। কথা বলতে বলতে লক্ষ্য করলাম বাবার গাল বেয়ে পানি পড়ছে, উপস্থিত সবার মুখগুলোই মলিন হয়ে রয়েছে। কিছুক্ষণ থেমে বাবা আবারও বলা শুরু করলো, এ কারণ আন্ডারস্কোর, আজকের এই দিনটা আমাদের পরিবারের কাছে অনেক মূল্যবান। প্রতি বছর এই দিনে আমাদের বাড়িতে কেক কাটা হয়, শহরের আশেপাশে সব এতিমখানার বাচ্চাদের খাওয়ানো হয়। জানি এসবের কিছুই আমার আদি জানে না। ছেলেটার বড্ড অভিমান আমাদের উপর। খেয়াল করলাম মিজান আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছেন, উনি ইশারায় বলছেন আমার চোখের পানি মোছার জন্য, কারণ এখন ভেঙে পড়লে চলবে না। আমার কাঁধে অনেক বড় দায়িত্ব, আমাকে আগের লক্ষ্যে পৌঁছতে হবে, তারপর অন্য কিছু। এখানে সবাই উপস্থিত আছে, তবে একজনকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ইসি, ওকে দেখতে পাচ্ছি না পার্টির কোথাও, তাই একটু উপরে গিয়ে দেখে আসবো ভেবে যেই উপরের দিকে পা বাড়াব, তখনই কানে একটা নাম ভেসে আসে, বাবা রাজদীপ। নামটা শুনে থমকে যায়, এখানে আমাকে কেন ডাকছে? ওরা কি চিনে ফেলেছে আমাকে? বাবা আবারও বললেন, আন্ডারস্কোর রাজ, একটু স্টেজে আসবে বাবা। আমি খেয়াল করলাম সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি অগত্যা স্টেজে উঠে দাঁড়ালাম। বাবা এসে আমার হাত ধরে বললেন, আন্ডারস্কোর বাবা রাজ, তোমাকে প্রথম দিন দেখেই আমরা কেন জানি অনুভব করলাম তোমার মাঝে আমাদের হারানো আদিকে খুঁজে পাচ্ছি। তোমার আন্টি প্রথমে তোমায় আদি বলে ভেবে নিয়েছিল। আমি, দেখুন আঙ্কেল, আপনাদের কষ্টটা বুঝতে পারছি, তবে আপনাদের ধারণাটা ভুল। বাবা রেগে যেও না প্লিজ। আমরা বুঝতে পারছি তুমি আদি নও। আমাদের আদি হলে এতদিন আমাদের থেকে নিজেকে আড়াল রাখতে পারতো না। আমি ভালোই বুঝতে পারছি, আমি বাড়ি থেকে চলে যাওয়ায় সবার মধ্যেই পরিবর্তন এসেছে। এমনকি ভাইও পর্যন্ত আমার জন্য কাঁদছে। খুব ইচ্ছে করছে চিৎকার করে বলতে, আমি তোমাদের আদিব বাবা। ভাইয়া, তোমরা আমাকে এত কাছে পেয়ে চিনতে পারছো না। ক্রন্দনরত মুখ। মাকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে, খুব জোরে ক্রন্দনরত মুখ। ভিতরটা ছিঁড়ে যাচ্ছে আমার চাপা কষ্টে। বাবা রাজ, তোমার কাছে একটা অনুরোধ করব। আমি তাকিয়ে আছি, কোনো কথা বেরোচ্ছে না আমার মুখ দিয়ে। বাবা, আমার ছেলের হয়ে আজকে ওর 24তম জন্মদিনের কেকটা তুমি কেটে দিবে বাবা। আমি কিছু বললাম না। কে যেন বলছিল নীরবতা সম্মতির লক্ষণ, আর তাই তারাও ভেবে নিয়েছে সেটাই হোক। আকারিয়া আমাকে কেকের কাছে নিয়ে দাঁড় করিয়ে হাতে কেকের ছুরিটা ধরিয়ে দিল। আমিও ফুলিয়ে মোমবাতি নিভিয়ে কেকটা কেটে প্রথমে মায়ের মুখের সামনে ধরলাম। দেখলাম মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। একে একে ভাইয়া, বাবা আরো সবাইকে কেক খাইয়ে দিলাম। ওরাও আমায় খাওয়ালো, কিন্তু ইসিকে কোথায় দেখছি না আমি স্টেজ থেকে নেমে সোজা উপরে চলে এলাম ইসি খুঁজে। এসে প্রথমে ওর রুমের দিকে গেলাম, গিয়ে দেখি না সেখানে নেই। তারপর গেলাম আমার মানে আদিবের রুমের দিকে, সেখানে গিয়ে আমি চমকে গেলাম। আমার একটা ছবি অনেক বড় করে বাঁধানো আছে, যেটা আমি থাকাকালীন ছিল না। রুমে আমার ছবি ছিল, তবে এত বড় না। ইসি সেই ছবিটার সামনে দাঁড়িয়ে আছে।
পিছন দিকে ঘোরা, তাই ওর মুখটা দেখা যাচ্ছে না, তবে কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আন্ডারস্কোর তুই কোথায় হারিয়ে গেলি আদি ভাইয়া? তোকে আমি কত খুঁজছি জানিস, কোথাও পাইনি। মনি আর বাপি, আমার বাবা মা, ওরা কেউ তোরও খোঁজ দিতে পারেনি। ক্রন্দনরত মুখ। তোরও আমার উপর অনেক অভিমান, তাই না? আমি তোকে রেখে বিদেশে চলে গেছিলাম বলে, কিন্তু তুই তো দেখেছিস বাবা মাটা জোর করে আমায় নিয়ে গেছে। জোরে ক্রন্দনরত মুখ। আমিও তো তখন তোর থেকে ছোট ছিলাম, তা এই বাধ্য হয়ে চলে যেতে হয়েছে। হতাশ তবে স্বস্তি পাওয়া মুখ। তুই জানিস আমি 5 বছর পরে দেশে চলে এসেছি, কিন্তু তোকে পাইনি। আমি অনেক জায়গায় তোকে খুঁজেছি, আজও খুঁজি রে, জানি না কোনো দিন তোকে পাবো কিনা আমি ফিরে। তবে বিশ্বাস কর, আমি সারা জীবন তোর অপেক্ষায় থাকবো। জোরে ক্রন্দনরত মুখ। কথা শুনে আমি জ্ঞান শূন্য হয়ে আছি। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এতগুলো মানুষ আমার জন্য কষ্ট পাচ্ছে। আমি ভেবেছিলাম ইসি হয়তো ভুলে গেছে আমায়, কিন্তু না, আমি ভুল। আমার পরিবার আমায় এত ভালোবাসে আর আমি তাদেরও বুঝতে ভুল করি। নিজের গাল বেয়ে টুপটুপ পানি পড়ছে। দুহাত দিয়ে পানিগুলো মুছে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে চলে আসি। আনমনের নিচে নামছি, হঠাৎ কারোর সাথে ধাক্কাতে সে কিছুটা ব্যথা পেয়েছে বলেই মনে হয়। উপরে মুখ তুলে তাকিয়ে দেখি মাঝ বয়সী একটা লোক, তবে চিনতে বাকি নেই উনিকে। আমি আই এম সরি, সে এস ওকে বলে দুজনের দুই দিকে চলে যায়। কিন্তু হঠাৎই সে আবার আমায় পিছন থেকে ডাকে, হে ইয়ার ম্যান, তুমিই তো রাজ, তাই না? আমি জি। সে আমি রূপ চৌধুরী বলে একটা হাত আমার দিকে বাড়িয়ে দেই। আমিও হ্যান্ডশেক করে নেই, তবে আমার কেমন জানি একটা খটকা লাগছে। তখনই মনে পড়ে আরসি, কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই আরসি এর লিস্টে রূপ চৌধুরীর নাম নেই। এটা কেমন কথা, যেখানে রোহানের নাম উঠে এসেছে সেখানে আগে তার বাবার নাম থাকার কথা। চিন্তা করার মতো মুখ, চিন্তা করার মতো মুখ, চিন্তা করার মতো মুখ। উনার সাথে দু একটা কথা হয়, তারপর পার্টি শেষে সবাই যার যার মতো চলে যায়। আমিও নিজের রুমে চলে আসি, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেই। আজকে অনেক খারাপ লাগছে এটা ভেবে যে আমি এতদিন বিনা কারণে আমার পরিবারকে ভুল বুঝে আসছি, তবে অনেক আনন্দ লাগছে আজকে নিজেকে ফ্রস্বরি কার্তিবের সবচেয়ে লাকি পার্সন বলে মনে হচ্ছে আমার চোখে হাসির সাথে মুখে হাসি। ইসি আমায় এখনো মিস করে। ছোটবেলায় যেটা বন্ধুত্ব ছিল, এত বছরে সেটা ভালোবাসায় রূপান্তরিত হয়ে গেছে হার্টের আকারের চোখের সাথে হাসি মুখ। অনেক ভাবনার জগতে ডুবে গিয়ে হঠাৎ মনে পড়ল আমায় আবেগ নিয়ে বেশি বেড়ালে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটা সমাধান করতে হবে, তারপর সবার কষ্ট দূর করে দেব আমি, আর নিজের পরিচয় লোকাব না। এই রূপ চৌধুরী তো একজন ব্যবসায়ী, তার নাম তালিকায় কেন নেই? খুব ভাবনার বিষয়ে, চিন্তা করার মতো মুখ। ফোনটা বের করে রাতুলের নাম্বারে ডায়াল করতে গিয়েও কেটে দেই, হয়তো ঘুমিয়ে আছে তাই ডিস্টার্ব করা ঠিক হবে না। এমনিতেই বেচারাদের উপর অনেক চাপ যায়, তাই ফোনটা রেখে ঘুমিয়ে পড়ি ঘুমন্ত মুখ। সকালে সবার আগে আকার ঘুম ভেঙে যায়, তাই আজ সবার ঘরের দরজায় দরজায় ঘুরে দেখে আসি। সবার রুমে লক করা, শুধু আরুর রুমটা খোলা, তাই একটু উঁকি মেরে দেখি বোনটা ঘুমোচ্ছে। হয়তো দরজা লক করতে ভুলে গেছে, তাই আমি আস্তে করে ভিতরে ঢুকে কিছু ক্ষণ মন করে দেখে নেই। তারপর আলতু করে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু দিতেই ও নড়েচড়ে উঠলো। আমি ঘাবড়ে যাই, তবে ওর ঘুম ভাঙেনি, তাই হাত ছেড়ে রুম থেকে বেরিয়ে আসি। তবে সমস্যাটা হয় রুমের বাইরে, কারণ বাইরে বেরিয়ে যাকে দেখলাম তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।